আরম্ভ করছি আমার এই অটোবায়োগ্রাফিক প্রতিবেদন, জরদ গবের ডায়েরি, প্রথম ভাগ, প্রথম অংশ। আমার বাড়ির ঠিকানা 9/1 বলরাম বসু ঘাট রোড, ভবানীপুর। আমার পাশের বাড়ির ঠিকানা 9/2 বলরাম বসু ঘাট রোড। পাশাপাশি দুটো বাড়ি আমার স্মৃতি বিজড়িত, ঘটে যাওয়া ঘটনার ঘন ঘটায়। সেগুলো অম্লমধুর, কখনো হৃদয় বিদারক আমার পক্ষে, কারণ আমার বড় ছেলেকে আমরা হারিয়েছি অকালে, ও 47 বছর বয়সে। ও আইআইটি দিল্লি থেকে ইলেকট্রনিক সায়েন্সে পিএইচডি করে ইংল্যান্ডে লিডস বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট রিসার্চ করছিল। অকালে চলে গেল। ছোট ছেলে কানাডাতে টরন্টোতে থাকে। এখন আমরা দুজন বুড়ো বুড়ি ইউকে কানাডা সফর করে কলকাতায় ভবানীপুর অঞ্চলে শুভেন্দু মমতার গড়ে আছি। প্রথমেই বলে রাখি, দক্ষিণ কলকাতার ভবানীপুরের একটা অল্প পরিসর কিনুগোয়ালার গলির থেকেও তস্য গলির একতলার ঘরে বসে একটা সাধারণ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এই প্রতিবেদন লিখছি। অতএব লিমিটেশন থাকবেই। যদিও নিজের বাড়িটা 3তলা, তবু আমার এখন ক্রিয়াকলাপ পুরোপুরি সীমাবদ্ধ একতলা ঘর গড়তেই। খাঁচায় বন্দি তোতা পাখির মতো অনেকটা। আমার দুটো হাঁটু অপারেশন হয়ে গেছে, আর আমার হার্টের একটা ভালভ অপারেশন হয়ে গেছে। আমার এই প্রতিবেদনটি কে কী বলা উচিত সেটা আপনারাই ঠিক করবেন। অটোবায়োগ্রাফি কিনা বলতে পারি না, তবে আমার কাছে এই প্রতিবেদন আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং তথ্য সাপেক্ষে স্মৃতির রোমন্থনই বলতে পারেন। নাম দিয়েছি আমি জরদ গবের ডায়েরি। আমাদের সময় স্কুল ফাইনালে সংস্কৃত কম্পালসারি পেপার ছিল। যতখানি মনে পড়ে যায়, জরদগাম নিয়ে সংস্কৃতির কয়েকটা পংক্তি আমাদের পড়তে হতো। এই শব্দের অর্থ বুড়ো ষাঁড়, অলস, নড়াচড়া করার মতো শক্তি নেই। যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তারা নিশ্চয়ই টমাস হার্ডির লেখা ডার্কলিং থার্স কবিতাটা পড়েছেন। ওই কবিতাটার পাখির মতো আজ আমার বয়স এবং অবস্থা। হুইল চেয়ারে ঘোরাফেরা করি, অবশ্যই বাইরে, ঘরে নয়। ঘরে লাঠি নিয়ে হাঁটি। আমার এই জীবনটাকে আমি নিজেই 4 ভাগে ভাগ করেছি। প্রথমটা ছিল বড়ই আনন্দের, শিশু এবং কিশোর বয়সের জীবন। দ্বিতীয়টা শিক্ষা জীবন। শিক্ষা বলতে আমি দুটো শিক্ষাই বুঝি, প্রথাগত আর প্রথাগত শিক্ষার বাইরে যে শিক্ষা আমরা পেয়ে থাকি গুরুজনের কাছ থেকে আর প্রকৃতির কাছ থেকে, সেই শিক্ষা। আর সেই শিক্ষা দেয় আমাদের সাধারণ জ্ঞান। তৃতীয় আমার সাংবাদিকতার জীবন। সেটাও কম চমকপ্রদ নয়, কারণ তার কিছু অংশ আমি অতিবাহিত করেছি পশ্চিমবঙ্গের একটা বড় জেলায়, অবিভক্ত মেদিনীপুরে, মাতঙ্গিনী হাজরার ভূমিতে। তখন আমি অধ্যাপনার সঙ্গেও যুক্ত হয়ে পড়েছিলাম। তখন আবার দুটোই করতাম, সাংবাদিকতা এবং অধ্যাপনা। 1972 সালে আমি হলদিয়া সংলগ্ন চৈতন্যপুরে একটা কলেজে, এখন তো চৈতন্যপুরকে আপনারা চিনতে পারবেন না, এখন ওটা চৈতন্যপুর বলে শহর মনেই মনে হবে, একটা কলেজে অধ্যাপকের চাকরি পেয়ে গেছি। গিয়েছিলাম সেখানে। আর সেখানে ওই কলেজে চাকরি যখন করেছিলাম 7টা বছর, ওটা ছিল কংগ্রেসের স্বর্গ, তো সতীশ সামন্তের গড়। 1972 থেকে 1979 ওখানে ছিলাম। তার মধ্যেই ঝরেছে কলকাতা এবং বিভিন্ন জেলার, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অসংখ্য তরুণ মেধাবী ছাত্রছাত্রীদের রক্ত। যে সময়টাকে বলা হয়ে থাকে 1972-77 রক্তাক্ত সময়। বেশি রক্ত ঝরেছিল একটি বিশেষ রাজনৈতিক দলের, আর যারা এই রক্ত ঝরিয়েছিল
তাদের ওই রাজনৈতিক দলরা বলতো কংসাল আর ওরা বলতো মাকু। সে তো গত শতাব্দীর 70 দশকের কথা, কিন্তু সেটাও তো আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে জুড়ে গিয়েছিল। আমি কিন্তু আমাদের যে অনিকেতের কথা যেখানে অনেকেই বলে থাকে, সেই সমরেশ বসুর সময়ের লোক, সমরেশ মজুমদার সময়ের লোক নয়। তাই সমরেশ মজুমদারের বইটা আমি পড়েছি কালবেলা। সেখান থেকে সবাই রেফারেন্স দিয়ে থাকে অনিকেতের এবং তার স্ত্রী, কিন্তু তাদের তো আমি সরাসরি দেখেছি। সেই অনিকেতের স্ত্রী কেউ দেখেছি, অনিকেতকেও দেখেছি। এইসব তরুণ তরুণীকে আমি তো দেখেছি। 72-77 তো সেই সময়টুকুতে আমি তো মেদিনীপুরে ছিলাম, মেদিনীপুর চষে বেড়াতাম। সে তো গত শতাব্দীর 70 দশকের কথা। আমি যখন 1959 সালে আশুতোষ কলেজের ফার্স্ট ইয়ারে ইন্টারমিডিয়েট কোর্সে ভর্তি হয়েছিলাম, তখন শ্যামাপ্রসাদ কলেজ ছাড়া বাকি দুটো কলেজের, অর্থাৎ আশুতোষ কলেজের শাখার নাম ছিল আশুতোষ, কলেজের শাখার নাম ছিল আশুতোষ, আর আশুতোষ কলেজের মর্নিং শাখার নাম ছিল আশুতোষ মর্নিং। আর রাতের কলেজটার নাম হয়ে গিয়েছিল শ্যামাপ্রসাদ কলেজ। কারণ আমি জন্মাবার কিছুদিন বাদেই আশুতোষ কলেজের নাইট কলেজটার নাম হয়ে গিয়েছিল শ্যামাপ্রসাদ কলেজ। এবং সেটা হয়েছিল শ্যামাপ্রসাদের কাশ্মীরে কারাগারে মৃত্যুর পর, যখন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন শেখ আবদুল্লাহ। আর এটা বলে রাখি, আমাদের পাড়াতে তো তখন শোরগোল পড়ে গিয়েছিল, কারণ এটা তো শ্যামাপ্রসাদেরও পাড়া, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও পাড়া। শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলে তো লাভ নেই, অনেকের পাড়া, তারা সবই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। যদিও শ্যামাপ্রসাদকে নিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে, কিন্তু তা সত্ত্বেও এই প্রশ্ন কিন্তু অনেকেরই থাকতে পারে। কিন্তু আজকের দিনে যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, বামপন্থীরাই করুক ডানপন্থীরাই করুক, সে তো কাদা ছোঁড়াছুঁড়ি রাজনীতি। সেই কাদা ছোঁড়াছুঁড়ি রাজনীতি আমি বাবা দাদার কাছে যা শুনেছি সেটা ছিল না, বন্ধুত্ব ছিল নিজেদের মধ্যে। কারণ আমাদের তো এইখানে বাস আজকের নয়, আমার ঠাকুরদাদা এখানে আইন ব্যবসা করতেন 19বিংশ শতাব্দীর 80 দশকে। সেসব কথা এখানে বলে লাভ নেই, আমি যা করেছি সেটাই বলি। প্রাণ হাতে নিয়ে লাল করেছি ওই বয়সটাতে। তখন লাল পতাকা ধরেছি যখন 1959 সালে, তখন আমার 16 বছর বয়স। তখন অনেক স্বপ্ন ছিল চোখে। ভর্তি হয়েছিলাম আমার বাড়ি থেকে ওই জন্যেই খুব কাছে, 2 পা হেঁটে হাজরা পার্কের ধারে ওই আশুতোষ কলেজে ইন্টারমিডিয়েট কোর্সে। সেই পতাকা তখন সিম্বল ছিল কাস্তে ধানের সঙ্গে কাস্তে ধানের শীষ, আর কংগ্রেসের সিম্বল ছিল জোড়া বলদ। আমরা বামপন্থীরা কংগ্রেস এবং হিন্দু মহাসভা দলের তীব্র বিরোধী ছিলাম, এটা জানতাম। এই নিয়ে পড়াশোনাও করেছিলাম, দুই পক্ষ নিয়ে পড়াশোনা করেছিলাম। একটা হচ্ছে বাম পক্ষ আর একটা ডান পক্ষ। কারণ আমাদের সময়ে অধ্যাপকরা আসতেন, এসে আমাদের পড়াতেন, আমাদের রীতিমতো ক্লাস হতো বামপন্থী নিয়ে, সেই ফরাসি বিপ্লবের সময় নিয়ে, সেই কী করে বামপন্থী হয়েছিল, তারপরে কী করে ডানপন্থী হলো, ডানপন্থী বলতে কারা বোঝায় কাদের বোঝায় সেসব বলেছে। সেসব তো এখন আর পড়ানোর প্রশ্ন আসে না। এখন সবাই একটা কি বলবো, একটা পেডাগগ হয়ে বসে আছে। কি তারা কিচ্ছু জানে না, মার্কসের সম্পর্কে কিচ্ছু জানে না, হেগেল সম্পর্কে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না এরা, কিছু খালি কতগুলো বুকিশ, একটু বুকিশ, এরা বইয়ের ভাষা বলে, ডানপন্থী সম্পর্কে বলেই না, আর কিচ্ছু জানে, খালি নোংরা ছড়াছড়ি এদের কাজ। এসব নিয়ে এখন আর ভাবতে চাই না আজকে পরিবর্তিত পরিস্থিতিতে। আজ লাল, সবুজ, গেরুয়া, প্রয়োজন সাদা, আরও কত রঙের জামা পরছে এরা, রাজনৈতিক জগতের মানুষেরা। মনে পড়ছে সে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কালজয়ী কবিতা। বীরেন্দ্র চট্টোপাধ্যায় তো বামপন্থী ছিলেন না। আমি যখন ভর্তি হয়েছিলাম 1959 সালে,
ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে আশুতোষ কলেজে, তখন আমার বয়স সন্ধিকাল, মানে ভাব ছিল শরীরে মনে। তখন আশুতোষ কলেজ 3টি শিফটে চলতো, মর্নিং, ডে, নাইট। মর্নিংটা শুধুমাত্র মেয়েদের পড়াশোনার জন্য চলতো, 11:45 পর্যন্ত হতো। সত্যি কথা বলতে গেলে 11টার মধ্যে থিওরি এবং আর্টসের সব ক্লাস শেষ হয়ে যেত। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো চলতো 11:45 পর্যন্ত। আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, আমাদের কলেজের মেন গেটের পরের গেটটা তালা দেওয়া থাকতো। আমরা কলেজে ঢুকতে পেতাম 11:45 একটা আলাদা গেট দিয়ে, আর অন্য একটা গেট দিয়ে মেয়েদের বার করে দেওয়া হতো। কী রক্ষণশীলতা ছিল সেই সময় এই কলেজটাতে। আমরা কয়েকটা বন্ধু ছিলাম, পাড়ার ছেলে, আমাদের হরিশ পার্কের পাশের স্কুলের বন্ধু বান্ধব। আমি স্কুলটার নামও বলছি, সাউথ সুবারবান স্কুল, মেন। সেখানে পড়তাম আমি। সেখানে তো অনেকেই পড়তো আমাদের মতো ওই অ্যাভারেজ মেরিটের ছেলেরা। আর একটা স্কুল ছিল হরিশ পার্কের আর এক পাশে, মিত্র ইনস্টিটিউশন, সেখানে সব ভালো ছেলেরা পড়তো। তারা সব ফার্স্ট সেকেন্ডে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতো। ওখানেই তো আমাদের বাড়ির পাশে থাকেন আমার বন্ধুর বাবা, আমার গোবিন্দ স্যারের, এখনও তারা থাকেন, সেই কেশব নাগ। সে কেশব নাগের ছেলে ওখানে পড়তো। সেই কেশব নাগ ওখানে পড়াতেন ম্যাথামেটিক্স। সেই সব কথা এখন মনে পড়ে মাঝে মাঝে, যখন এরা বেশি কেশব নাগের নাম করে তখনকার কথা। তবে এখনও কেশব নাগের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে, পাশেই রয়েছে। যাই আবার বলি, মেয়েদের বার করে দেওয়া হতো সেই অন্য গেট দিয়ে। আমরা এটাই দেখে এসেছি। তারপর আমরা যারা বন্ধু বান্ধবরা 1-1 কিলোমিটার দূরে থাকতাম, তারা মাঝে মাঝেই তো ওই হরিশ পার্ক, হরিশ মুখার্জি রোড, সব জায়গায়, কাঁচরা পার্ক, সিনেমার মোড়ে সব ঘুরে বেড়াতাম, আড্ডা মারতাম। আমি খুব একটা ভালো ছিলাম না বলে পড়াশোনা করতাম না, ওই ঘুরেই বেড়াতাম স্কুল লাইফে। ঘুরে বেড়াতে ভালো লাগতো আমার। সেই দেখলাম আমরা অনেক দিন পরে যখন আরও বড় হতে শুরু করলাম, দেখতে লাগলাম সে কী পরিবর্তন। আমাদের সময় অধ্যক্ষ যারা ছিলেন সেই সময়, আমার সামনে পড়ে গেলে সটকে যেতাম। সোমেশ্বর মুখোপাধ্যায়, খগেন সেন, নিরোধ ভট্টাচার্য, উরি বাবা, তাবর সব অধ্যক্ষ। সেই অধ্যক্ষের ঘর তো দূরের কথা, প্রফেসর রুমে সেই সময় ঢুকতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হতো। গেটের সামনে একজন দাঁড়িয়ে থাকতো, প্রশ্ন করতো, কোথায় যাবে, কার সঙ্গে দেখা করবে। অনেক প্রশ্নের উত্তর দেওয়ার পর যে স্যারের সঙ্গে দেখা করব তার সঙ্গে দেখা করতাম, ঢুকে যেতাম স্টাফ রুমে। আর মানে অধ্যাপকের বিশ্রাম কক্ষে। আর আমি যখন অধ্যাপক হলাম ওই কলেজে নাইটে একসঙ্গে 20-25 জন ঢুকে যেত টিচার্স হয়ে। আমি তো বলছি বামফ্রন্টের আরামানের কথায়। ওখানে ঢুকে যেতে গেলে কোনো অনুমতির দরকার ছিল না। তবে বামফ্রন্টের আমলে হয়েছে বলে বলি না, এটা হয়েছে কিন্তু কংগ্রেসি আমলে, সেই সময় 72-77 আমলেই হয়েছে, কংগ্রেসি আমলেই হয়েছে। একসঙ্গে 25 জন ঢুকে দেওয়া স্টাফ রুমে, এবং অধ্যাপকদের মানে যে ধরনের কি বলবো, লাল তো ছিলেন অনেক অধ্যাপকই, সে লালের অধ্যাপকদের হুমকি দেওয়া, সে তো হয়েছিল। আমি বেশি শুনেছি যে 72-77 এরকমই হয়েছে। আমি অবশ্যই 72-77 বললাম তো, সম্মুখভাবে লালের বিরুদ্ধে যে অত্যাচার সে দেখেছি, মৃত্যুও দেখেছি প্রচুর। বললাম তো আমি দেখেছি তো অনিকেতকে নিয়ে এখন এবিপি আনন্দ অনেক কিছু বলে, আমাদের কালবেলার অনিকেতকে নিয়ে, সে তো দেখেছি। এখন তো আরও খোলামেলা যুগ। এসব ঘটনা কিন্তু ঘটেছে সব ছাত্র পরিষদের আমল থেকে, কংগ্রেসের আমল থেকে।
কংগ্রেসে খুব ভালো ভালো লোক ছিল, এটা অস্বীকার করা যায় না, কিন্তু কংগ্রেস আমলেই শুরু হয়ে গিয়েছিল। প্রিয়দা ছিলেন, সুব্রতদা ছিলেন, বাণী ছিলেন, এরা ছিলেন, কিন্তু এরা সব অ্যাক্টিভিস্ট ছিলেন, এবং অ্যাক্টিভিস্ট থাকার ফলে সত্যেন সেন যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, সেখানে কী যে ঘটনা ঘটেছিল সেসব আর বলে শেষ করা যায় না। ফেরাও দেখেছি আমরা এসইউসি দলটির নেতা এবং মন্ত্রী সুবোধ মুখার্জির কৃপায়, সেটা অবশ্য 60-এর দশকে। তখন তো আমি পোস্ট গ্রাজুয়েশন পাস করে গেছি, পোস্ট গ্রাজুয়েশন পাস করে চাকরি খুঁজছি, আবার একটা কোনো টলেজে আর কি। 72 আগে তো আমি ওই পোস্ট গ্রাজুয়েশন করে এই সাংবাদিকতা করতাম। সেই সাংবাদিকতার কথা তো নিশ্চয়ই বলবো, সে তো খুব ইন্টারেস্টিং ছিল সাংবাদিকতার কথায়। এখানে আমার সংবাদপত্র, যেটা সংবাদপত্র বলবো না, ওটাকে বলবো একটা প্যাম্পলেট গুছে 3, 4, 5টা 6টা পাতা, একটা ইয়ে প্যাম্পলেট করছে 4-5 করে, আর সে সংবাদপত্র বলবো না, ওই প্যাম্পলেট বা একটা ম্যাগাজিন বলা যায়, মান্থলি ম্যাগাজিন, ইংরেজি ম্যাগাজিন নাম, সেটা বেরোতো ওই প্রেসিডেন্সি কলেজ চত্বর থেকে, সেই প্রি ইন্ডিপেন্ডেন্স যুগে, কংগ্রেসই আমলে, অবশ্যই কংগ্রেসের আমলে, ব্রিটিশ যুগে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ ওখানে লেখা হতো। কখনো অনুশীলনী নিয়ে বেশিরভাগই আমাদের গান্ধীইজমের যারা বিশ্বাস করতেন তাদের নিয়ে। আমার তো সংবাদ যে পত্রিকাটা ছিল, সেই পত্রিকাটা যিনি যে সম্পাদক ছিলেন, তার নাম ছিল বীরেন্দ্রচন্দ্র বসু। তিনি ছিলেন সেই ও সময়ের অগ্নিযুগের একজন দেশপ্রেমী, আর তার যে পত্রিকাটা বেরোতো ওই প্রেসিডেন্সি কলেজে, উনি প্রেসিডেন্সি কলেজেরই প্রাক্তনে ছিলেন। ওনার গল্প তো পরে বলবো আমি নিশ্চয়ই, সুযোগ সুবিধে পেলে সেসব অভিজ্ঞতা পরে আসবো। আমাদের সময় অনুশাসনটা বড্ড বেশি ছিল বলে মনে হয় যখন আমরা কলেজে পড়তাম। আর আজকে এখন তো লিভ ইন এ যুগ, ছোটোবেলা থেকে সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলাম। সে নিয়ে তো অনেক কথা বলা যাবে, বলবো। শ্যামাপ্রসাদ যখন আশুতোষ কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছিলেন, সেই সময় তিনি বলেছিলেন, প্রেসিডেন্সি কলেজে যত সাবজেক্ট আছে আশুতোষেও সেটাই থাকবে। সেটাই হয়েছিল। প্রেসিডেন্সি স্ট্যাটিস্টিক্স অনার্স ছিল, জুলজি অনার্স ছিল প্রেসিডেন্সিতে, আশুতোষে ছিল না। সেসবে অনার্স হয়ে গেল আমাদের আশুতোষ কলেজে। তখন তো আমি কি বলবো, অলরেডি কলেজে ভর্তি হয়েছি, 59-এ ভর্তি হয়েছি আমি যখন, সেই সময় সবাই তখন ওই দুটো সাবজেক্ট পড়তে আসতো আশুতোষ কলেজ, কেন তো চারুচন্দ্র বা অন্য কোনো কলেজ তো এসব ছিল না। তারপরে ক্রমে ক্রমে আবার আশুতোষ কলেজের কো এডুকেশনও হয়ে গেল। এসব আমরা দেখেছি যুবা বয়সের আগে কিন্তু এটা কো এডুকেশন ছিল না, এই কলেজটা। প্রেসিডেন্সি ছিল অনেক আগে, প্রথম থেকে, কিন্তু এটা ছিল না। সিপিএমের কট্টর সমর্থক শুভঙ্কর চক্রবর্তী শান্তিপুর কলেজ থেকে অধ্যক্ষ হয়ে আশুতোষ কলেজে এলেন যখন, সেই পিরিয়ডে আমি অলরেডি শ্যামাপ্রসাদ কলেজে অধ্যাপক হয়ে গেছি। উনি ডে প্রফেসর ছিলেন, এবং ওনার একটা স্পেশালাইজেশন ছিল বাংলায়, পিএইচডি করেছিলেন। কট্টর বামপন্থী, কিন্তু নকশাল ছিলেন না। ওইরকম একটা ছোটো কলেজ থেকে, শান্তিপুর কলেজ ছোটো বলতে ডিস্ট্রিক্টের কলেজ থেকে, কেউ তখন কলকাতায় এরকম এত বড়ো কলেজে আসবে ভাবতে পারেনি, কিন্তু উনি এসে গিয়েছিলেন। তখন তো বামফ্রন্ট আমল শুরু হয়ে গেছে। পণ্ডিত মানুষ তিনি, সিপিএমের পার্টি মেম্বার কিনা বলতে পারবো না, খুব সুন্দর বক্তৃতা করতেন, ছিলেন বাগ্মী। এরকম একজন বামপন্থী মানুষ জড়িয়ে পড়লেন সালোয়ার কামিজের ফাঁসে। হ্যাঁ, মেয়েদের সালোয়ার কামিজ নিয়ে জড়িয়ে পড়লেন তিনি। শুভঙ্করবাবু বললেন, মেয়েদের সালোয়ার কামিজ পরে কলেজে আসাটা ঠিক নয়।
আরে তখন তো আশুতোষ কলেজে মেয়েরাও পড়তো, আমাদের সময় তো নয়। নেমে পড়লো আনন্দবাজারের যুগান্তর পত্রিকার দলবল। আজকাল সম্পাদক অশোক দাশগুপ্ত ছিলেন অনেকটাই বাম ভেষা, তবু পড়ে গেলেন শুভঙ্করের লেখ পোলিংয়ে। সালোয়ার কামিজ পরলে কী হয়, শরীরে কতটা অংশ দেখা যায় মেয়েদের, সেসব নিয়ে তো গবেষণা শুরু হতে গেল, আরম্ভ করলো পত্র পত্রিকায়। ভাগ্যিস সে সময় সোশ্যাল মিডিয়া আসেনি, তাহলে তো কী হতো কে জানে। তো তখন অনেককেই সবাই কাছে গিয়ে বুম নিয়ে সবাই ধরতো সোশ্যাল মিডিয়া, আপনি বলুন, আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন। এখন তো তখন ছিল প্রিন্ট মিডিয়ার যুগ, মেইন স্ট্রিম মিডিয়ার যুগ, তাই জন্য একটু কমই সরগোল হলেও আমাদের কাছে খুবই সরগোল ছিল, সরগোল বলে মনে হতো। আর সবাই এই নিয়ে প্রশ্ন করতো সবাই, যে শুভঙ্করবাবু খবরটা কি। আরএসএসের লোকজন তখন কী বলছিল জানি না, যদিও আরএসএস ছিল কমিউনিস্টদের থেকে মাত্র 5 বছরের ছোট। পশ্চিমবঙ্গে ওরা খুব সুবিধা করতে পারতো না। পশ্চিমবঙ্গে সক্রিয় ছিল আরএসএসের বড় ভাই নরেন্দ্রনাথ ভট্টাচার্য তথা মানবেন্দ্র রায়ের মানুষজন, যার মধ্যে আমিও ছিলাম। আর আরএসএসের যে মানবেন্দ্রনাথ ভট্টাচার্য কথা বলছি আমি, মানবেন্দ্রনাথ ভট্টাচার্যের যে পিতৃপুরুষ, তারা কিন্তু ওই কী বলবো, ভক্তিবাদ নিয়েই ব্যস্ত ছিল, ভক্তিবাদ নিয়েই থাকতো। তারপর তো এসে গেল মার্ক্সবাদ। হ্যাঁ, যা বলছিলাম, পশ্চিমবঙ্গে তখন তপন দ্বারা, আমি যখন বলছি কথা তখন তপন শিকদারের কথা বলছি, এমন কিছু কি মাত্র পশ্চিমবঙ্গের রাজনীতিতে। প্রিন্ট মিডিয়া, দূরদর্শন সেই সময় রাজনীতি মাতিয়ে রাখতো, আজকের মতো ঝুঁকতো না। যাক, সেসব কথা সানি লিওনের যুগে সালোয়ার কামিজ এখন বড় শিখেরে, আজ এসব ফালতু কথা না বলে নিজের কথাই বলি। আবার বলি, আমি যখন পড়েছিলাম আশুতোষ কলেজে, তখন আশুতোষ কলেজ কো এডুকেশান ছিল না। দেখতাম মেয়েদের কলেজ শেষ হওয়া আর কলেজের আরম্ভ হওয়ার মধ্যে মুখোমুখি সংঘর্ষ। দেখতাম বাইরে দাঁড়িয়ে, জাস্ট কলেজের বাইরে পা রাখতেই এরা সব দুজন জোড়া হয়ে যেত, মানে একসঙ্গে দুজনেই হয়ে যেত, ছেলে মেয়েরা জোড়ায় জোড়ায় এদিক ওদিক ঘুরতো, যেন বাস্তিক দুর্গ থেকে ছাড়া পেয়েছে ওরা। কপতির মতো ঘুরতো, কেউ ব্যঙ্গমা ব্যঙ্গমী, এটাই স্বাভাবিক। গ্রন্থি খরচ তো হবেই, ব্যতিক্রমেও ছিল, ব্যতিক্রম যে ছিল না তা না, সব নারী পুরুষ একরকম হবে তা তো হয় না। এ কথা বললে অনেকে কিন্তু প্রতিবাদ করবে যে সবাই ঘুরতো, সেই জন্য বায়োলজি সাইকোলজি নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করে লাভ নেই, এখন নিজের কথাই বলি। ওরা ঘুরতো কলেজটাকে বাঁচিয়ে, কলেজের সামনে কাফেতে বসতো না, ওখানে স্যাররা বসতেন, কফি খেতেন, সিগারেট ফুঁকতেন, কোনো স্যারেরা আবার পূর্ণসীমার পাশে বুক বুড়োতে বইয়ের দোকানে আড্ডা মারতেন। এই জন্যে ওরা হরিশ মুখার্জি রোডের অলিতে গলিতে ঢুকে পড়তো। আমাদের সময় আশুতোষ কলেজে কো এডুকেশান ছিল না, শ্যামাপ্রসাদ নয়, এখন অবশ্য সবই কো এডুকেশান, সকাল ছাড়া। শ্যামাপ্রসাদ কলেজে তো আমি অধ্যাপক থাকাকালীন কো এডুকেশান হয়েছে অনেকটাই পরে, কারণ শ্যামাপ্রসাদ কলেজ ছিল মূলত কমার্স কলেজ, আর একটা প্রিন্সিপাল ছিল যে শ্যামাপ্রসাদ কলেজে সেই সব ছেলেমেয়েরাই পড়বে কমার্স কলেজে, যারা চাকরি করতে করতে পড়বে, লার্নিং আর্নিং রীতি মেনে ওই রাত্রির কলেজটায় পড়বে। তারপর তো সেসব নিয়মকানুন তো চলে গেল, সবাই ভর্তি হতে গেল, যেখানে যে সিট পেলো সেইভাবেই। লেক মার্কেটের কাছে চারুচন্দ্র কলেজ প্রথম থেকে কো এডুকেশান ছিল। ওই কলেজ হয়েছিল আশুতোষ কলেজের অনেকটাই পরে, 1947 সালে। আমাদের কলেজের আশেপাশে যত রক ছিল সব এখন গ্রিলে ঘেরা, আমাদের সময় ছিল না। এই সবই হয়েছে সাম্প্রতিককালে কপতিদের ওই সব রকগুলো থেকে দূরে রাখার জন্য এটা হয়েছিল। কি বেরসিক বলতে পারেন, ওদের এই দূরে রাখার জন্য এইসব রক হয়েছিল। ওই রকগুলোরই একটাতে আজকে জনন হচ্ছে হরিণঘাটা সরকারের দুধ বিক্রি করতেন,
হ্যাঁ, তখন আমি বিকম পড়তাম, তখন থেকেই ছোটো বোনটির লিডার হওয়ার লক্ষণ প্রতিভাত হতো। ওর কথা ওর সঙ্গের বন্ধুরা সহকর্মীরা মেনে চলতো দেখতাম। অতএব প্রথম থেকেই একটা কমান্ডিং অ্যাটিটিউড ছিল ওর। চারুচন্দ্র কলেজ কংগ্রেস নেতা চারুচন্দ্র চ্যাটার্জির সুযোগ্য পুত্র দেবপ্রসাদ চ্যাটার্জি গড়ে তোলেন। চারুচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন অগ্নিযোগ্য বিপ্লবী। চারুবাবুর অনেক জমি ছিল ওই টালিগঞ্জ অঞ্চলের রেল ব্রিজের আশেপাশে। দেবপ্রসাদ চ্যাটার্জি, আমি দেবু চ্যাটার্জি বলবো, চারুচন্দ্র চ্যাটার্জির ছেলে পরে ওইসব জমির মালিক হন। ওই অঞ্চলেও আমার অনেক বন্ধু বান্ধব ছিল। বেশ মনে আছে, টালিগঞ্জ ফাঁড়ির কাছে ভবানী সিনেমা থেকে, ভবানী সিনেমা থেকে আর একটু পশ্চিম দিকে গেলে খালপাড়ে একটা সিনেমা হল ছিল, নাম ছিল প্রদীপ। গঙ্গায় জোয়ার আসলে সিটের ওপর পা তুলে বসতে হতো। যারা সস্তার টিকিট কাটতো তাদের। আমরা যখন যেতাম বন্ধুদের সঙ্গে সস্তার টিকিট কেটে, বেশ মনে আছে, তখন আমাদের মানে খুব কনসাস থাকতে হতো যে কখন জোয়ার আসে গঙ্গায়। গঙ্গা মানে কালপাড়ে আর কি। ওই ফলে আমি দেখেছিলাম সে একটা বিখ্যাত ছবি, সে আমাদের অশোক কুমার সুরাইয়ার, সে ছবিটা ছিল মহলটা দেখেছিলাম আমি। স্কুল বাঙ্ক করে ছেলেদের বলে চল 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 দেখবো। মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে কালীগঞ্জ ব্রিজ পার হয়ে চেতলাতে চলে যেতাম। রূপায়ণ সিনেমা হলে সিনেমা দেখতাম। আমাদের সময় জলসা হতো প্রচুর, খোলা মাঠে ঘাটে। নাটকও হতো, অভিনয় করতাম। তখন অনেক নাটক হতো আমাদের এই পাড়াতে প্যান্ডেল বেঁধে। উত্তম দা, যারা আপনি দুদিন বাদেই যার 100 বছর পূর্ণ হবে, উনিও নাটক করতেন। প্রথম জীবনে তরুণ সমিতির মাঠে পুনর্মোড়ে, এখন যেটা মেট্রো রেলের অফিসার্স কোয়ার্টার হয়ে গেছে। রমেশ মিত্র ওটা প্যান্ডেল বেঁধে উনি জলসা হতো, সেখানেও উত্তম দা গান টান গাইতেন। নাটক হতো, সেখানেও উত্তম দাই ছিলেন। উত্তম দা খুব অ্যাকচুয়ালি এইসব করতেন প্রথম থেকেই। আমার দাদাও করতো। আমার দাদা অত ছিল মহারাষ্ট্র সঙ্গে সঙ্গে, সেসব পরের কথা, সেসব বলবো। নাটক হতো, ঝলসা হতো গিরিশ মুখার্জি রোডে লুনার ক্লাবের পাশে। সরকার আনুকূল্যে এখন অবশ্য অনেক মঞ্চ হয়েছে, নজরুল মঞ্চে যার অন্যতম। দক্ষিণ কলকাতায় অনেক রঙ্গমঞ্চ ছিল অতীতে, পূর্ণ থিয়েটার, কালিকা থিয়েটার, ধীরে ধীরে সেগুলো সিনেমা হল হয়ে গেল। এখন সেই সব সিনেমা হলও আবার উঠে গিয়ে শপিং মল হয়ে গেছে। কিছু উঠেই গেছে, কিছু বন্ধ হয়ে গেছে, মানে লিটিগেটেড হয়ে গেছে, সেসবগুলো আছেই। রূপালী সিনেমা উঠে যেতে আমাদের খুব খারাপ লেগেছিলো, আমাদের ফ্যামিলি, মানে আমরা যারা ভবানীপুরে থাকি তার মধ্যে আমাদের ফ্যামিলি খুব খারাপ। কারণ আমরা নাইট শোতে নির্বিঘ্নে হিন্দি সিনেমা দেখতাম, ভূতের সিনেমা, ওই রূপালী সিনেমা হলে। সিনেমা হলটা ছিল শীততাপ নিয়ন্ত্রিত নয়। গরমকালে বিশাল হল চত্বর অন্ধকার করে দেওয়া হতো, হলের পর্দাগুলো খুলে দেওয়া হতো, তুলে দেওয়া হতো। হলে নায়ক নায়িকার ঘনিষ্ঠ দৃশ্যের সামনে বসার সিট থেকে মানুষজন সিটি মারতেন। যদুবাবু বাজারে ভিন্ন ভিন্ন রুচি বিক্রেতারা দোকান টোকান বন্ধ করে রূপালী হলে রাতের সময় বই দেখতে আসতেন। আর ছবিগুলো বেশিরভাগই তো বলছি ভূতের সিনেমা হতো। সিটি মারার আওয়াজটা সব এক্সপেক্টেড ছিল নিচে। আমরা অবশ্য বক্সে বসে সিনেমা দেখতাম। আরও কয়েকজন আছে যে যোগবাজারের মানুষজনই, যাদের বড় বড় দোকান ছিল, তারাও বক্সে বসে দেখতেন। ফ্যামিলি নিয়ে যারাই আসতেন তারা বক্সে বসে দেখতেন, বেশি টাকা দিয়ে টিকিট কেটে। একতলায় একটু আধটু রিমার্ক শোনা যেত নরনারীর বেড সিনে দেখানো হলে। এছাড়া সিটি মারাটা তো কোনো ব্যাপার না। শিক্ষকতা আমাকে যেন ক্রিপিল্ড করে দিয়েছিল। যেখানে গাঁজা পার্কের পাশে বাংলার মদের থেকে মহারাষ্ট্র সঙ্গের পুরোনো দিনের মানুষজনেরা, আমার দাদা, ঋত্বিক দা, আরও অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চর্বি দিয়ে মাংস ভাজা খেত মদের সঙ্গে, সেই জায়গাটা এড়িয়ে চলতাম আমি। ছোটোবেলায় ওই দোকান থেকে মাংস ভাজা খেতাম, তখন লজ্জা করতো না, জানতামই না ওখানে বাংলা বিক্রি হয়। বড় হতে অধ্যাপক হওয়ার পর গম্ভীর হয়ে গিয়েছিলাম।
ওই জায়গাটা পারতপক্ষে মারাতাম না। মিত্র স্কুলের সামনে, মিত্র ইনস্টিটিউট আর কি, সামনে চায়ের দোকানটা আমার অনেক দিনের পুরনো। তারও আগে বঙ্কিমের রেস্টুরেন্ট, শশীদার চা, চায়ের ঘুগনির দোকান, কেডি রেস্টুরেন্টের ভেজিটেবল চপ আর ঠান্ডা পুডিং বা দার্জিলিং চা সব প্রিয় ছিল আমার। আজ তো আর নেই সেসব, দোকানগুলোই সব উঠে গেছে, মাল্টি স্টোর হয়েছে। পড়াশোনা রাত জেগে করতাম, তখন রাত জাগার ট্যাবলেট পাওয়া যেত। বন্ধুরাই বলেছিল সকাল সন্ধ্যা সারাদিন আড্ডা মারবো, আর ইনফ্যাক্ট আমরা পড়াশোনা ভালো লাগতো না, তাই জন্যে আমি ওই ট্যাবলেট খেয়ে রাত্রিকে পড়াশোনা করতাম। ক্লাস 8 পর্যন্ত তো একদমই পড়াশোনা ভালো লাগতো না। পরে কী করে যে আমি সিরিয়াস হয়ে গেলাম ক্লাস 8-এর পরে, সে আর না বলাই ভালো। তবে তার পেছনে তো দুজন লোক ছিলেন, বলে না, তিনজন লোক, উত্তম দাস, সুচিত্রা দিদি আর অনিল চট্টোপাধ্যায়, এরা তিনজন আমাকে প্রচণ্ডভাবে বলে যে পড়াশোনা কর, পড়াশোনা কর, পড়াশোনা কর। তাদের কথা তো নিশ্চয়ই বলবো, তাদের কথা আলাদাভাবেই বলতে হবে আমায়। ছোটোবেলা থেকে নাটক ও সিনেমায় অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। লেখাপড়া যেটুকু না করলে হয় করতাম। এই লেখাপড়া নিয়ে সুচিত্রা দিদি আমাকে ধরে মাঝে মাঝে ইন্টারোগেট করতেন, ভালো লাগতো না, তবে তো খুব সম্মান করতেন, ভালোবাসতেন আমাকে। হ্যাঁ, সুচিত্রা সেনের কথাই বলছি, ভীষণই ভালোবাসতেন আমাকে। উত্তম দা অবশ্য আমার সঙ্গে পড়াশোনায় এত খোঁজাখুঁজি করতেন না, এরা দুজনেই আমার খুব কাছের লোক ছিলেন। আর বললামই তো, অনিল চট্টোপাধ্যায় ছিলেন আমার দাদার বন্ধু, এরা উত্তম দা দাদার বন্ধু, ওরাও ছিলেন। সবাই পড়াশোনা নিয়ে কাছাকাছি করতো, গজাগজি সেই নিয়ে। তবে উত্তমদার কথা বলছি, অনিলের কথা বলছি, এত করতেন না সুচিত্রা দিদি যতটা করতেন। সবার আমি স্নেহধন্য ছিলাম। আমি উত্তম দাস, সুচিত্রা দিদির মেকআপ রুমে চলে যেতাম, ওখানে যাওয়া সবার অধিকার ছিল না। মাঝে মাঝে এরা ডেকা পাঠাতেন, বিশেষ করে ওদের লাঞ্চের সময়। ওদের দুজনের লাঞ্চ আলাদা ছিল, তারই মধ্যে মিষ্টি জাতীয় কিছু থাকলে আমাকে খেতে বলতো, যদিও আমি আলাদা লাঞ্চ করে ফেলেছিলাম তা সত্ত্বেও। আমার পোস্ট গ্রাজুয়েশন করার পর 1965 সালে যখন আমি পুরোপুরি ক্যামেরার পেছনে চলে গিয়েছিলাম, স্টুডিওতে উত্তমদা এবং সুচিত্রা দিদির সঙ্গে দেখা হলে তারা ভীষণভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেন। সাবাতী দেবীর কথা মনে আছে, তার কথা মনে আছে কি না, উনি তো আমাদের বাড়ি প্রায়ই আসতেন ওনার পশারিনী ছায়াছবিটা নিয়ে কথাবার্তা বলতে, কারণ দাদাদের এরা ছায়াছবিটার সঙ্গে যুক্ত ছিলেন। এই পশারিনী ছায়াছবিটা সহজ বসুর লেখা পশারিনী। এরকম আরও একজন মানুষ ছিলেন তিনি, যিনি বললাম তো অনিল চ্যাটার্জি, সেও আসতেন পাশের বাড়িতে, আর আমাদের বাড়ি আসতেন সেই সময়। ওর পাশের বাড়িতে আবার ওর বৌদি থাকতেন, বিধবা বৌদির সঙ্গে দেখা করতে আসতেন, এবার আমার বাড়ি ঘুরে যেতেন। আমার গাড়িতে ঘুরে আমার দাদার সঙ্গে একটু আড্ডা মেরে আমার পড়াশোনা একটুখানি কষাকষি করে কেমন হচ্ছে সেসব খোঁজখবর নিয়ে চলে যেতেন। অনেক গল্প আছে আমার নাটক এবং ফিল্ম জগতের কলাকুশলীদের নিয়ে। কারণ আমরা দুই ভাই, আমি আর আমার ছোটো ভাই, তার সঙ্গে আমার বড়দা নাটক ও সিনেমা জগতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম। আমার বড়দা অ্যাডিক্টেড ছিলেন মদে, অনেকটা পরিণত বয়সে। আমার ছোটো ভাই মাস্টার সুপ্রিয় আজ আর এই জগতে নেই। ভাগ্যক্রমে আমি বেঁচে আছি হাড়ির কবিতার সেই কান্ট্রিজ কস্ট হয়ে। মা একদম চাইতেন না আমরা ফিল্মে অভিনয় করি, নাটক করি, কিন্তু এটাই কোনোভাবে হয়ে গিয়েছিল। কারণ দাদা গণনাট্য করতেন দক্ষিণ কলকাতায়, আমাদের বাড়ির দোতলায় ঘরে গণনাট্য সঙ্গে নাটক এবং গান বাজনার রিহার্সাল হতো। কেষ্ট মুখার্জি থেকে ঋত্বিক দা, লক্ষ্মী বৌদি, শরীর চৌধুরী, এরা সবাই আসতো, আরও অনেকে আসতো। সবার কথাই বলবো, ক্রমে বলবো। সত্যি কথা বলতে গেলে শরীরদা আমাকে পাঠিয়েছিলেন সুধীর মুখার্জির কাছে আমার 7 বছর বয়সে মনোজ বসুর বাসে ফেলা ছায়াছবিতে একটা গুরুত্বপূর্ণ শিশু চরিত্রে অভিনয় করার জন্য। প্রথম ছবিতেই প্রশংসা করিয়েছিলাম চিত্র সমালোচকদের। মা চেয়েছিলেন এসব ব্যাপারে তিথি, কিন্তু সম্ভব হয়নি। সত্যি তাই,
ইতি টানা সম্ভব হয়নি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম এখন, এগুলো পরে বলবো আরও ডিটেলে, আরও পর্যায়ে বাড়ানোর সময় বলবো। এখন আবার চলে আসি এক্সক্লুসিভলি আমার নিজের কথায়। পরে আবার যাব নাটক এবং সেলুলয়েডের কথায়। মাঝে পোস্ট গ্রাজুয়েশন করার পর যখন সাংবাদিকতা করতাম, মাইনে ছিল 80 টাকা মাসে। ভালোই চলে যেত, আর লিখতাম সেটা তো আবার সেখান থেকেও পেতাম কিছু টাকা। অবশ্য সে টাকাও ম্যাগাজিনটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না, তবু লিখতাম। কারণ ওই সময়টা, যে সময় আমি সাংবাদিকতা করতাম, একটা নেশাই গড়ে গিয়েছিল লেখালেখি করার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাখালদার ক্যান্টিনে খেতাম, দিব্যি চলে যেত মাস গেলে 80 টাকা সে। তারপরে তো মেদিনীপুরে যাওয়ার পর অধ্যাপনার চাকরিতে বেশ অনেকটাই টাকা পেলাম, অনেকটাই আমার কাছে সেই তখনকার দিনে 140, যদিও সেটাও পেতাম ইনস্টলমেন্টে, স্কেলও পেলাম 300-800, 140 টাকাটা পেতাম খেপে খেপে আর কি। টাকাটা সরকারের খুশিতে পেতাম, তাই সেটা কবে পেতাম জানতে গেলে জ্যোতিষীর শরণাপন্ন হতো। আমাদের কলেজ টিচারদের এরকমই অবস্থা ছিল, তবু কিন্তু চলে যেত। টিউশন করতাম, কারণ শনি রবি তো কলকাতায় চলে আসতাম আমি, আর তখন কলকাতায় এসে টিউশানি করতাম, সোমবার চলে যেতাম আবার কলেজে। 140 টাকা যেটা আবার কলেজ থেকে পাওয়ার কথা, সেটাও আবার গ্রামের কলেজের ছেলেরা মাইনে দিতে পারতো না, অতএব সেখানেও আবার টাকা ইনস্টলমেন্টেই পেতাম। মানে আজকে 20 টাকা, কালকে 25 টাকা, এরকম করে মাসের মাইনে পেতাম 140 টাকা। তা যাই হোক, কলকাতার বাইরে থাকি, বাড়ির লোক চাইলেও বিয়ে দিতে। 1974-এ বিয়ে করলাম। বউ তখন এমফিল পড়ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে। কলকাতায় থাকতে হতো তাকে। ও ফিজিক্সে ডক্টরেট করেছে, পোস্ট ডক্টরেট রিসার্চও করেছে ইউজিসির আনুকূল্যে। আর আমিও ওর তাড়নায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি, আর ইউজিসির আনুকূল্যে মেজর রিসার্চ প্রজেক্ট করেছি, পোস্ট ডক্টরেট প্রজেক্ট, সেটাও করেছি। এখন তো বসে আছি জাস্ট ওপারে যাওয়ার অপেক্ষায়, দেখি কখন ডাক আসে। তা আমরা তো তখনকার দিনের যে আজকের কাজ ছিল, ছেলেমেয়েরা যেটা বলতো এই যাদবপুর তো সেই সময় যাদবপুর সবে হয়েছে 55 সালে যাদবপুর হয়েছে। তার আগে যে কথা, সে কথা তো বলবো নিশ্চয়ই। যাদবপুর নিয়ে যখন এত কথা বলছে, যাদবপুর নিয়ে নয় একটা কিছু লেখা যাবে সব। কারণ আমার যে কাগজটা, ম্যাগাজিনটা, সেই ম্যাগাজিনটার তো আমি আগে বলেছি না আমার খেয়াল নেই, ওই ম্যাগাজিনটার যে সম্পাদক ছিলেন বীরেন্দ্রচন্দ্র বসু, তিনি অ্যাকচুয়ালি ছিলেন অগ্নিযুগের মানুষ, প্রেসিডেন্সি কলেজে পড়তেন, আর ট্যানিং অনার্স নিয়ে পড়তেন জাস্ট স্বদেশী করবেন বলে। তারই সহপাঠী ছিলেন ত্রিগুণা সেন, তাই তার সম্পর্কেও আমি অনেক কিছুই শুনেছি, যাদবপুর নিয়েও অনেক কিছু শুনেছি। কারণ আমাদের সময়, আমি যখন পোস্ট গ্রাজুয়েশন পড়লাম বা তার আগে যখন গোয়েঙ্কা কলেজ ভর্তি হলো 1961 সালে, তখনও যাদবপুর এত পপুলার হয়নি। আর যাদবপুরটা ছিল টেকনোলজি ইউনিভার্সিটি, সেটা নিশ্চয়ই ছিল। আর্টস সায়েন্স ফ্যাকাল্টি তখন অত গড়ে ওঠেনি। আর বি কলেজটা, এখন যেটা বি কলেজটা বোধহয় ইউনিভার্সিটি হয়ে গেছে নাকি, বি কলেজটা সেটাই বেশি পপুলার ছিল। সেই সময় ফার্স্ট প্রেফারেন্স ছিল বি কলেজ, আর সেকেন্ড প্রেফারেন্স যাদবপুর। আর বি কলেজ ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এখন তো বি কলেজ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি হয়ে গেছে। আবার আমি আমার কথাতেই আসি। আমি অবিভক্ত মেদিনীপুরে চষে বেড়াতাম, ওই কুটার সিপিএম নেতা। এখনকার ছেলেরা বা মেয়েরা এর নামই শুনেছি কিনা জানি না। আমার দাদার বন্ধু অধ্যাপক সন্তোষ মিত্রের ইচ্ছেই আমি বামপন্থী রাজনীতি করতাম।
ওইখানে গিয়ে মেদিনীপুরে সেই সময় 70 দশকে প্রাণ হাতে করে, তা একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিল অবশ্য সেখানে। স্ত্রী থাকতো কলকাতাতে। যাক, সেসব কথা। আজকে যে পর্যায়ে আমি আছি সেটা আমার সর্বশেষ পর্যায়ে। আমার পুরোপুরি কলকাতা কলেজের অধ্যাপনার জীবন এখন যে সেটারও শেষ পর্যায়ে হয়ে গেছে অলরেডি। অবসর গ্রহণ করার পরে অনেকটাই জীবন আমি কাটিয়ে ফেলেছি, 82 বছর বয়স অতিক্রম করে। এখন সেটা সত্যি নিস্তরঙ্গ, কিছুতেই নেই আমি আজকে। এখন তো আমি শূন্যতাবাদে বিশ্বাসী। লাল, সবুজ, সাদা, নীল, কত কত কালার আজকে দেখছি। আরও দেখছি বামপন্থীদের চরিত্র কীভাবে শেষ হয়ে গেল। বামপন্থীরা শেষের 10টা বছরে 30টা বছর না 34টা বছর করে শেষ 10-12টা বছরে শেষ হয়ে গেল বামপন্থীরা, শেষ হয়ে গেল। লাল ঝান্ডা নেই এখন। লাল ঝান্ডা নিশ্চয়ই আছে, যেখানে থাকবে ক্ষুধা, যেখানে থাকবে অসম্মত, সেখানে তো লাল ঝান্ডা থাকবে। কিন্তু এই ভারতের লাল ঝান্ডার কথা আমি বলবো না। আর আমাদের এখানে যে লাল ঝান্ডার যে ডেফিনেশান নানাভাবে নানা ইয়েতে চলছে, সেটা তো একটা বড় কথাই। আর এখন আমি ছেলেমেয়েরা যারা বলছে তারা তো খবর ইতিহাসই জানে না, সেই প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের ইতিহাস। এরা শুধু ডান পক্ষকে বলে কী সম্পর্ক ছিল সেসব তো আমি পরে নিশ্চয়ই বলবো, যে ওই প্রি ইন্ডিপেন্ডেন্স যুগের মানুষগুলোর সঙ্গে নিশ্চয়ই বিভেদ প্রভেদ সবই তো ছিল, কিন্তু সেগুলো ছিল এইরকম লেভেলে নয়, মারামারি লেভেলে নয়, আর ছিল বক্তৃতার লেভেলে। সেসব কথা বলে এখানে কথা বাড়াতে চাই না আমি, কারণ আমি তো এখন নিহিলিস্ট হয়ে গেছি না। নিহিলিস্ট মানে আমি শূন্যতাবাদী বিশ্বাস হয়ে গেছি। মাঝে মাঝে আমার এই জীবনে বিশাল ঢেউ এসেছে বসে, সেগুলি পুরোপুরি প্রিয়জনের মৃত্যুর ঘটনা গুলোর সাপেক্ষে, যার ক্ষত চিহ্ন সুদীর্ঘ হলেও আমার জীবনে সময়ই সেই ক্ষত নিরাময় করে চলেছে, হয়তো করবে যতদিন বাঁচব। এতদিন আমাদের পাড়া, ভবানীপুরের পাড়া, এই ক্যাপশনে বক্তব্য রেখেছি। এখন আর পাড়া বলা মুশকিল হয়ে যাচ্ছে। সাইবার ওয়ার্ল্ডে ঢুকে পড়েছি আমরা, তথ্য বিপ্লব ঘটে গেছে। আজকের 21 শতাব্দীর 3য় দশকে এসে যত দিন যাচ্ছে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে অবশ্যই। তাঁদের যারা জীবনে অনেকটাই এই ভার্চুয়াল পৃথিবীতে ঘুরে বেড়ায় তথ্য সন্ধানের তাগিদে, ছাত্র, শিক্ষক, আজকের এই সমাজের আরও অনেকে মুঠোফোনে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে সবাই। কাজের মাসি থেকে কলেজের অধ্যাপক, কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, বিভিন্ন পেশার লোকজন, এমনকি সাধারণ মানুষও। সাধারণত এদের ফেসবুক এখনও অন করাই থাকে সবসময়, 24 ঘন্টা। ইউটিউবকে সঙ্গী করে নিয়েছি আমরা, গুগল থেকে আরম্ভ করে আরও কত সার্চ ইঞ্জিন রয়েছে আমাদের হাতে গুনে বলা মুশকিল। অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ছড়াছড়ি আজ এই 21 শতাব্দীতে এসে ব্যবহার করছে সবাই, নারী পুরুষ নির্বিশেষে। C++ দিয়ে প্রোগ্রাম করতে হচ্ছে না তাদের, অনেকেই যারা ডিজিটাল ক্রিয়েটার বলে নিজেদের পরিচয় দিচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। ক্যামেরার ব্যাগ ঝুলিয়ে বুম হাতে নিয়ে বেরিয়ে পড়ছে আধুনিক প্রজন্মের তরুণ তরুণীরা অনেকেই। এখানেও এখন জন্ম নিচ্ছে নতুন নতুন পেশা, প্রতিভা। এসে গেছে সাইবার ক্রাইমের লোকজন, আর তাকে ঠেকানোর এক্সপার্ট। ব্যক্তিগত শখের কারণে ওইসব নিয়ে মেতে আছে কিছু যুবক যুবতী। পুরোপুরি গৃহিণীরা সংসারের কাজ ছেড়ে বসে যাচ্ছে ল্যাপটপ কিংবা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে, নিজেকে তৈরি করছেন কন্টেন্ট রাইটার থেকে শুরু করে আরও কত কী। যাক, এসব কথা অনেক বলা যায়। আমি নিজেও PGDCA করেছি, একটা কোর্স, সে তো অনেক বুড়ো বয়সে করেছি, এখন তো ভুলে গেছি। আর এখন তো ওসব লাগেও না, অত প্রোগ্রামিং করার কথা। আর যারা প্রোগ্রামিং করবে তারা তো আইটির লোক, তারা তো অন্য এক্সপার্ট। আমি তো এক্সপার্ট নই এ ব্যাপারে। শুধু PGDCA করেছি, সেটা কিন্তু অ্যাপ্লিকেশানে, সেখানে কিন্তু প্রোগ্রামিং করতে হতো। এখন আর অ্যাপ্লিকেশানের যুগ, পুরো প্রোগ্রামিং যুগ নয়। আমি তো বললাম যারা এক্সপার্ট তারা করছে, আর এআই নিয়ে তারা এক্সপার্ট
কিন্তু এআই এখানে কটা হচ্ছে, কজন করছে, সেটা তো আমাদের দেখতে হবে না। কারণ এবার এআই সত্যি যদি এআই করতে হয়, তার জন্য যে খরচ, সে খরচ কি ভারত অ্যাফোর্ড করতে পারবে? তাই আমাদের যাদবপুর থেকে আরম্ভ করে ভিউ কলেজ বলছি, এখন তো সব নাম পাল্টে গেছে, খড়গপুর থেকে সবাই চলে যাচ্ছে কিন্তু বিদেশেই। এআই নিয়ে পড়াশোনা করতে কিন্তু বিদেশেই যাচ্ছে। ভারত এত অ্যাফোর্ড করতে পারে না, এটা তো ভাবতে হবে না। বিশেষ করে সেটা আমেরিকাতেই তারা যাচ্ছে, যে অ্যাফোর্ড করতে পারে যে দেশটা। আর ইউরোপও যাচ্ছে। যাক, সময়ের সঙ্গে প্রযুক্তি এগিয়েছে। অতীতে যেসব প্রতিবেদন আমি নিজে আপলোড করেছিলাম এই ইউটিউব, ফেসবুকে, তার কন্টেন্ট এখন পাল্টে দেওয়া যায়। আমি তো আমার অভিনয় জগৎ নিয়ে স্মৃতি বলে একটা প্রতিবেদনে অনেক কিছুই লিখেছিলাম, কিন্তু সেগুলো আমার এখন পুরনো হয়ে গেছে। তারাও বোধহয় এখন আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমারটা আর এখন কেউ দেখে বলে মনে হয় না। কারণ বহুদিন আমি বিদেশে ছিলাম, তারপরে আবার এর সঙ্গে আমি শুধু বিদেশে থাকা নয়, আমি বিদেশের থেকে এসেও একদমই শারীরিকভাবে দিক দিয়ে ভেঙে পড়েছিলাম। আমার হার্ট অপারেশন হলো, সেসব তো রয়েছেই, হার্টের মানে ভালভ অপারেশন। সেসব শারীরিক কারণে আমি কোনো কিছুতেই এখন আর দ্রুত এগোতে পারছি না, এই 82 বছর পার হয়ে। এছাড়া আমার মনও গেছে ভেঙে, এখন মন দিচ্ছে না আমাকে দৌড়তে, অসতিপর শরীর। যাক, সেসব কথা, আবার আসল কথা ফিরে আসা যাক, যে কথা আমি বলতে চাইছি আজ জীবনের শেষ প্রান্তে। এর আগে ভবানীপুর পাড়ার সেলিব্রিটিদের সম্পর্কে কিছু বলেছি ইউটিউবে, ফেসবুকে। শুধু বাড়ির কাছের প্রিয় মানুষটিকে, উত্তম কুমারকে বাদ দিয়ে, যার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল 6 বছর বয়স থেকে আরম্ভ করে, যখন তিনি মহানায়ক হতে চলেছেন তখন থেকে, আর সেই সম্পর্ক বজায় ছিল উত্তমদার শেষ পর্যায়ের দিনগুলোতেও। সেই সব কথা আমি বলবো আগামী সেপ্টেম্বর মাসে, আগামী দিনে। এছাড়া যাদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল নাট্য জগতে, ফিল্মের জগতে, কলাকুশলীদের সঙ্গে, ফিল্ম জগতে, তাদের নিয়েও বলবো। আর যারা আমাদের বিশেষ করে আমার অগ্রজ, আমার প্রজন্মেরই মানুষ কিন্তু চলে গেছেন, কিংবা ওই প্রজন্মের অনেকটা বড়, আমার বয়সে বড় হয়তো, তারা চলে গেছেন, তাদেরও কথাও বলবো। তাদের হয়তো অনেকের 100 বছর পূর্ণও হয়ে গেছে, সেই সব। আর আমাদের পাড়ার লোক, তাদের দিয়েও বলবো। আমাদের পাড়ার লোক মানে কি, আমার পাড়ার লোক তো একবারে সেলিব্রিটিতে ভর্তি, তাদের সঙ্গে আমার যে কী সম্পর্ক ছিল সেই সেলিব্রিটিদের সঙ্গে, সেটাও বলবো। আরও অনেক প্রতিবেদনে যদি একটু ধৈর্য ধরে আপনারা শোনেন। এই ল্যাপটপে আমি বসতে পারি না, আমি ডেস্কটপে বসতে পারি না। আমাকে এই ইউটিউব বসতে গেলে অনেক কনস্ট্যান্ট নিয়ে বসতে হয়। আমি হয়তো এই ইউটিউব লাইভ করতাম, কিন্তু আমার মোবাইল ফোনে এই লাইভ করাটা খুবই অসুবিধাজনক বলে আমার মনে হয়। কেন লাইভ করা যাবে কি না সেটাও প্রশ্ন আছে, কারণ আমার কাছে সেই সফটওয়্যারগুলো নেই। যাকে সেই অ্যাপ্লিকেশান সফটওয়্যার অবশ্য সেগুলো নেই আমার কাছে, আর আমি কিনে এগুলো ব্যবহারও করতে চাই না। আর আমি বললাম তো ডেস্কটপে বসতে পারি না, আর ল্যাপটপও ঠিকমতো বসতে পারি না। হ্যাঁ, যেটা বলবো, আমি যাদের কথা বলছি, কাদের কথা বলবো, সলিল চৌধুরী থেকে উৎপল দত্তের কথা, ঋত্বিক ঘটক থেকে মৃণাল সেনের কথা, সুধীর মুখার্জি থেকে অর্ধেন্দ্র মুখার্জি থেকে আরম্ভ করে সুশীল মজুমদার, সলিল সেনের কথা, কানন মাসির কথা, ছবি কাকুর কথা, অনেক বিকাশ কাকুর কথা, অনেক কথা জমি আছে। জানি না সময় পাবো কিনা। তাদের অনেকেই তো 100 বছর হয়ে গেছে, আমার নিজের তো 82 বছরও হয়ে গেছে, আর কটা বছর বাঁচব জানিও না। একটা সময় উত্তমদাকে শাসন করেছে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি। সত্যজিৎ নায়ক ছায়াছবির মুকুন্দদার চরিত্রটির মতোই উত্তমদাও শাসন করেছেন বীর বিক্রমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে গত শতাব্দীর 50 দশকের মধ্য থেকে। ওই মাসটা সেন্টেনারি আসছে, কিছু তো বলবোই, তবে সেপ্টেম্বরের মধ্য থেকে। আমার শরীর এখন কোমরবিডিটিতে আচ্ছন্ন, ডিমেনশিয়া হয়ে গেছে। তবে রিমোট পাস্ট আমি
মনে করতে পারি, সেখান থেকে মনে করে লিখি, সেই লেখা থেকেই বলি। সেই সঙ্গে আছে আমার বাবা মা, এদের কাছে পাওয়া অনেক তথ্য, যা একান্তই ব্যক্তিগত তথ্যসূত্র। অতীতে তথ্য প্রযুক্তির ওয়াইড স্প্রেড হওয়ার আগেই এই বাংলায় আমাদের ভবানীপুরের পাড়া ছিল গ্লোবাল ভিলেজ। প্রকৃত অর্থে সাইকেল করে পাড়ায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। যখন সাউথ সুবারবান স্কুল মেন ব্রাঞ্চে ভবানীপুরে হরিশ পার্কের পাশে গোপাল ব্যানার্জি লেনে পড়তাম, তখন থেকেই ঘুরে বেড়াতাম এই যে স্কুল থেকে প্রেমেন্দ্র মিত্রের মতো প্রতিভা, পুতুলি তথা ঋষিকেশ মুখার্জির এর মতো ফিল্ম পরিচালক, সম্পাদক, চিত্রনাট্যকার, অরুণ কুমার তথা উত্তম কুমার, তরুণ কুমার চট্টোপাধ্যায়ের মতো নটও তাদের স্কুলে গণ্ডি পেয়েছি। সেই স্কুল সাউথ সুবারবান স্কুলে আমি পড়তাম। হ্যাঁ, এক পার্টে ছিল সাউথ সুবারবান স্কুল, আর এক পার্টে মিত্র ইনস্টিটিউশন। ও সেই স্কুলটা থেকে আরও ভালো ছেলেরা পড়াশোনা করতো। আমরা তো মেডিকেল, ওখান থেকে সব ডাক্তার ইঞ্জিনিয়ার হতো। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টার তো হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি, তো ওখানে হয়েছেন ব্যারিস্টার হয়েছেন। ওখান থেকে সোমনাথ চ্যাটার্জি, সেসব তো ওই স্কুলটা খুব ভালো ছেলে যেতে পারে। আর এখানে আমরা যারা সংস্কৃতির সঙ্গে বেশি করে জড়িত ছিলাম আর কবি সাহিত্যিকের, তারা ওই কল্লোজিরের সব লোকগুলো, যোচন দস্তিদার আমার উল্টো দিকে থাকে, সেই ভদ্রলোক বলবো না, যোচন দাই বলবো আমি, তারা সব ওই সাউথ সুবারবান স্কুল থেকে ওই ছোচনদা অবশ্য মিত্র স্কুল থেকে পাস করেছে। আর কেশবচন্দ্র নাগ, যাকে নিয়ে তো বহু কথা বলা হচ্ছে এখন, সেই কেশবচন্দ্র নাগ থাকতেন আমাদের উল্টো দিকে। সেই কেশবচন্দ্র নাগ মিত্র স্কুলের মাস্টারমশাই, অঙ্ক নিয়ে যখন অনেক কিছু গবেষণা হচ্ছে এই আমাদের ভোটের অঙ্কের নিয়ে, এইসব ভোট নিয়ে আর কি, সেই আমার উল্টো দিকের করে যোগবিন্দ ঘোষালের থাকতো। আর ওর ছেলে আমার ছিল বন্ধু বিশেষ, তারু। সে অবশ্য এখন আর জীবনে নেই। সে একেবারে অত্যন্ত দুরারোগ্য রোগে ভুকে মারা গেছে। আর এসব তার নাগের বাড়িটা এখনও আছে। হেরিটেজ করতে চেয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, অতীতের মুখ্যমন্ত্রী, কিন্তু ওনারা চাননি যে ওইটা হেরিটেজ হোক। কারণ সুখ দুঃখের ব্যাপার, হেমন্ত মুখার্জির যেটা ছিল আমাদের রূপনারায়ণের বাড়িটা, সেই বাড়িটা যেখানে মানে হেমন্ত মুখার্জি তো মিত্র ইনস্টিটিউশনের ছাত্র ছিল, তো সেই বাড়িটা এক মাটি স্টোর হয়ে গেছে, সবাই বিক্রি করে দিয়েছে ওই বাড়িটা। আর সরকারও চায়নি, কী জানি 15 বছরে সেটাই বোধহয় সরকারের ইচ্ছে ছিল যে সেখানে করবে না। তার আগেও অনেক আগে থেকেই এটা হেমন্তদার বাড়িটাও কেউ আর উদ্যোগ করেনি হেরিটেজ করতে। তো যাই হোক, সেটা নিয়ে তো এখন কথা বলার লাভ নেই। ক্লাস 8-এ ওঠার পরে অবশ্য হরিশ পার্কের স্কুল থেকে ছেড়ে আমি পাশের স্কুল থেকে ছেড়ে পদ্মপুর স্কুলে চলে গিয়েছিলাম, এবং আমি ভর্তি হয়েছিলাম পদ্মপুর স্কুলে। কারণ 12 ক্লাস পড়তে আমি চাইনি, আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিতে চেয়েছিলাম, তাই পদ্মপুর স্কুলে আমাকে যেতে হতো। সেই স্কুলের হেডমাস্টারমশাই নিয়ে অনেক গল্প ছিল, সেই গল্পগুলো পড়বো। এখনকার সেই গল্পগুলো এইসব বামপন্থী ছেলেছোকরাটা শুনতেই চায় না। তারা কিচ্ছু বোঝে না, কিচ্ছু পড়াশোনা করে না, কিচ্ছু করে না, খালি জানে লাল ফ্ল্যাগ তুলবো আর ইনকলাব জিন্দাবাদ। আর ইনকলাবও তো ভুলে গেছে, শুধু জিন্দাবাদটা জানে এখন ওরা। ওদের কথা বলতে গেলে আমার ঘেন্না, আমি ঘেন্নাই হবে, কারণ এরা কোনো বামপন্থী রাজনীতি কিছুই বোঝে না, এরা কিচ্ছু বোঝে না। এরা শুধু খালি কতগুলো বুকিশ বইয়ের পরে একটা মার্ক্সবাদই বোঝে না। মার্ক্সবাদ যে কী, আর মার্ক্সবাদের যে উল্টোটা পড়তে হয়, ডানপন্থী রাজনীতির অংশটাও পড়তে হয়, সেটা কিচ্ছুই জানে না, কিচ্ছু পড়তে চায় না, খালি শুধু নিজেদেরটা পড়তে চায়। কিন্তু আমাদের সময় তো যাই হোক অনেকে আসতো আমাদের পড়াতে, যখন বামপন্থী করতো। এখন তো বললামই বারবার আমি কোনো পন্থী করি না, শূন্যতাবাদে বিশ্বাসী। সেই যখন আসতো সেই সব মানুষগুলো, আমাদের নরহরি কবিরাজ,
আমাদের মুরলীধর কলেজের অধ্যাপক সোমনাথ লাহিড়ী, এরা আসতো। এরা এসে আমাদের ক্লাস নিত। তখন বামপন্থী রাজনীতি বলতো, ডানপন্থী রাজনীতি বলতো, ফ্রেঞ্চ রিভলিউশন সম্পর্কে বলছো, ইতিহাস পড়তে হতো, শুধু ওই আমার ফ্যাসিজম বলে লাফলাফি করে লাভ তো নেই। আমাদের বুঝিয়েছিল যে কীভাবে হিটলারের গুরু আমাদের মুসোলিনি ইটালির, কীভাবে তিনি ছিলেন বামপন্থী থেকে সোশ্যালিস্ট থেকে, কীভাবে তিনি ফ্যাসিস্ট হয়েছিলেন, আর তার শিষ্য হিটলার ফ্যাসিস্ট হয়েছিলেন। সেই সব পড়িয়েছিল। এরা কিছু জানে নাকি? এরা কেন ইটালির ইতিহাস পড়েছে না কী পড়েছে? কিচ্ছু পড়েনি। মার্কসিজম কিছুই পড়েনি। এরা খালি লাফালাফি করে। আমি জানি না আমাদের এই দীপশিতা ধর যে এত কথা বলেছে আমাদের এই জেএনইউকে নিয়ে, এত কথা কিন্তু আমি কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলেনি। কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে এরা লাস্ট কয়েকটা বছরে বামপন্থীরা নষ্ট করে দিয়েছে। এরা জানে না সেই সব ঘটনাগুলো। সেই সময় আমরা তো বামপন্থী হয়েও বুঝতে পেরেছিলাম যে সন্তোষ ভট্টাচার্য, তিনি ইকোনমিক্সের, তারই যোগ্যতার কোনো অভাব ছিল না। তিনি ইকোনমিক্সের লোক ছিল, যোগ্যতার কোনো অভাব ছিল না। কিন্তু তবু রমেন পোদ্দারকে দিতে হবে। রমেন পোদ্দারের কেই যে নিতে হবে সেটা নেওয়া হয়নি বলে কী না কী করেছিল। পরে অবশ্য তারা আবার রমেন পোদ্দারকে ভাইস চ্যান্সেলর করেছে। এইসব একবারে তুচ্ছ ব্যাপার সব হয়েছিল। আমি যখন অ্যাকচুয়ালি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটাতেও বিদেশ থেকে ডিগ্রি নেওয়া লোকজন ছিল। সে তো পরে বলবো, আরও অনেক গল্প কথাই বলে মনে হয় আর কি, কারণ সেটাই তো হবে। যাই হোক, বিংশ শতাব্দীর শেষ হতে আর তথ্য প্রযুক্তি প্রসার হতে বর্তমানে ভবানীপুর পাড়া প্রসারিত হয়ে গেছে অনেকটাই, আর হয়ে গেছে বহুতলের জঙ্গল। এমন কোনো ফাঁকা জায়গা নেই যেখানে প্যান্ডেল বেঁধে নাটক করা যায়, জলসা করা যায়। দক্ষিণ কলকাতার পুরনো পাড়া, তাই হরিশ পার্ক, কালীঘাট পার্কের মতো বেশ কিছু পার্ক আছে। সেই পার্কে কিছু পুরনো মানুষজনও আছে, বন্ধুবান্ধবের পরিবার অনেকেই আছে। কিন্তু তারা কীরকম আছে সেটাই হচ্ছে কথা। তারা একতলায় আছে, আর তার জমির ওপর বহুতল ঘুরেছে, তৈরি করেছে প্রমোটাররা, তাই তারা থেকে গেছে একতলাতে। কারণ তাদের পক্ষে তো আর বহুতল করা সম্ভব নয়। আর অনেকে যারা সেটা করতে পারেনি, জমি জমা দেওয়া ছিল, সবটা বেচে দূরে চলে গেছে, বাইরে অনেকটাই চলে গেছে। সেই সব লোকেরা আমাদের ভবানীপুর ছেড়ে চলে গেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে, বিশেষ করে গ্রেটার ক্যালকাটাতে। গ্রেটার ক্যালকাটা বলতে অনেকটা জায়গা বোঝায়। সেই জায়গাটা অবশ্য নিশ্চয়ই ডেভেলপড হয়েছে। ভবানীপুর তো এখন পুরনো পাড়া হয়ে গেছে। যাকে এর পরের ক্ষেত্রে জরদ গবের ডায়েরি চলবে কন্টিনিউয়াসলি। জরদ গবের ডায়েরি নামে চলবে এপিসোডগুলো। অবশ্য বিভিন্ন বিষয় নিয়ে এই এপিসোডগুলো চলবে। তবে প্রথম অংশটা শেষ হলো, প্রথম অধ্যায়ের প্রথম অংশ শেষ হলো। এর পরের অংশে আমরা যাব খুব শীঘ্রই। তার আগে উত্তমদাকে নিয়ে লিখব।